মানে আমি তোমায় সকাল সকাল কোন অলক্ষণে কথা বললাম রানী? আমি তো কিছুই বুঝতে পারছি না। বললেন না, অলক্ষণে কথা বললেন না। ভুলে যাবেন না, আমি আপনার রানী, এই কৃষ্ণনগরের রানী। আমি তো তোমায় একটু কোনো কথা নয়, হ্যাঁ? নিজের কাজ নিজে করুন, বুঝলেন? অন্দরমহলে আমার অনেক কাজ আছে। নিজের কাজ নিজে করব? আমি তোমার স্বামী, আমি তোমার কাছে এইটুকু আবদার করতে পারি না? হ্যাঁ, আজ গিন্নির সাথে বচসা করতে গিয়ে দেরি হয়ে গেল। মহারাজ আবার আমার দেরি দেখে রেগে না যান। হ্যাঁ, তুমি কথাটা খুব একটা মন্দ বলনি মন্ত্রী। এতে রাজ্যবাসীরও উপকার হবে, আর রাজকোষেরও খুব একটা চাপ পড়বে না। তাহলে মহারাজ সব ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিই। কি এত বড় সাহস তোমার? আমার মুখে মুখে কথা বলছো? যাও, বেরিয়ে যাও বলছি আমার চোখের সামনে থেকে। তোমায় আর দেখতে চাই না। আমি আবার কি বললাম মহারাজ? কি বললে মানে? কি বলতে বাকি রাখলে শুনি? বলছিলাম কি, অপরাধ নেবেন না মহারাজ, সেনাপতি তো। চুপ, একদম চুপ। আমি মরছি নিজের জ্বালায়, আর তুমি ওই ভুল ভাল বলে আমার মাথা বিগড়ে দিতে চাইছো? মহারাজ রেগে আগুন, এই ছিলেন ঠান্ডা, এই তো মুখে হাসি ছিল, এখন হাতে ডান্ডা। কি বললে কবি? তুমি আমায় অপমান করলে? যাও, এক্ষুনি তোমরা সবাই দূর হয়ে যাও আমার সামনে থেকে। কাউকে চাই না আমি। এই মুহূর্তে রাজসভা আমি শূন্য দেখতে চাই, না হলে আজ সব কটা গর্দান নেব আমি। যাও বলছি। আহা, একটু শান্তি হলো। ভেবেছিলাম রাজসভায় করব তাই রে নাই রে, রাজা দিলেন ঘাড় ধাক্কা, এখন সবাই বাইরে। সে তো তোমার জন্য। তুমিই তো বেমক্কা একটা এমন কবিতা বললে। আহ, কেন এইভাবে চড়ছেন মন্ত্রী মশাই? দোষ তো আপনারও। আপনি তো কি একটা বলে রাজা মশাইয়ের মাথা গরম করে দিলেন। আমি আবার কি বলেছি? আরে মহারাজ তো সেনাপতির ওপর রেগে গেলেন। আরে বাবা, আমি আবার কি করলাম? পণ্ডিত মশাই কি সব বলে দিলেন, তখনই তো মহারাজ। এই আমার নামে একটা অসাধু বাক্য বললেই আমি কিন্তু। এ কি কাণ্ড! কৃষ্ণনগর রাজসভার সভারত্নরা বাইরে বের হয়ে কি মহা হট্টগোল শুরু করলেন। মহারাজ সবাইকে একসাথে ঘাড় ধাক্কা দিয়েছে। ওরে বাবা, এতগুলো ঘাড়ে রাজামশাই একসাথে ধাক্কা দিলেন কিভাবে? আচ্ছা, দোষটা কে করলো? দোষ করেছে ও, দোষ করেছে ও। দোষ করেছে ও। দোষ করেছে ও। এবারেও কেউ একমত হতে পারলেন না কে দোষ করেছে। হ্যাঁ, আচ্ছা বেশ, কি হয়েছে কেউ একটা খুলে বলুন দেখি। আমি বলছি, মহারাজ বেশ খোশ মেজাজি ছিলেন, কিন্তু হঠাৎ এই কাণ্ড! এ তো ভারী অদ্ভুত রোগ মনে হচ্ছে। মহারাজের আচমকা মাথায় রক্ত চড়ে গেল নাকি? হ্যাঁ, মহারাজ আপনাদের রাজসভায় ডেকেছেন। ওরে বাবা না, যাবো না গো আমি, আমার কাছে আমার প্রাণ সবচেয়ে দামি। আমিও যাব না। নির্ঘাত মহারাজ গর্দান নিতেই ডাকছেন। আমিও যাব না গোপাল, আমারও প্রাণের বড় মায়া। আচ্ছা, এটা কি কোনো কথা হলো? হ্যাঁ, প্রাণের মায়া কার নেই বলুন তো? আর মহারাজ যে গর্দান নিতেই ডাকছেন তার কি কোনো মানে আছে? অন্য কারণও তো হতে পারে। তুমি কি করে বুঝলে? হ্যাঁ, বুঝতে পারিনি, তবে আন্দাজ করেছি। তোমাদের কথাতেই শুনলাম মহারাজ খোশ মেজাজেই ছিলেন, সহসা রেগে গেছেন। আবার যে সহসা খোশ মেজাজেই ফেরেননি, তাই কি বলা যায়? এটা তুমি বলনি তো মন্দ। চলো সবে ফিরিয়ে আনি রাজসভার ছন্দ। আরে গোপাল, এসো এসো এসো। তা এত দেরি করলে কেন? বাকিরা কোথায়? তারা আসছেন মহারাজ। আপনি তাদের ডেকেছেন, তাদের ঘাড়ে কটা মাথা যে তারা আসবেন না। কিন্তু মহারাজ, আমি অন্য কথা ভাবছি। কি কথা গোপাল? আপনি নাকি সভায় আজ হঠাৎ সবার উপরে রেগে গিয়ে তাদের সভা থেকে বের করে দিয়েছেন মহারাজ। এ কি সত্যি মহারাজ? আরে না না গোপাল, মোটেও না।
বলতে পারো আমি সবার সাথে একযোগে একটা রসিকতা করছিলাম। আমি দেখছিলাম সবাই আমার রসিকতা কেমন বুঝতে পারে। তাই নাকি? আসলে তুমি ছিলে না বলেই এরা কেউ আমার রসিকতা ধরতে পারেনি। এ কি সত্যি মহারাজ? আপনি সত্যি আমাদের উপর কোনো রাগ করেননি? হুম, এ কি এই সব কিছুই আপনার রসিকতা ছিল? ও মা, তাই নাকি মহারাজ? এই যে আপনি শুনিয়ে দিলেন কথা কড়া কড়া, সবকিছুই ছিল আসলে নিছক মজা করা। আহ, আবার যত সব বাজে বকছো তোমরা। এত কথা কেন? তোমরা কেউ আসলে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভার যোগ্য নও। যাও, যাও, দূর হয়ে যাও। কিন্তু মহারাজ, এই যে আপনি বললেন। আহ, তুমি সবার আগে যাও তো। তুমি হলে সব নষ্টের গোড়া। যাও বলছি, আমার আর ভালো লাগছে না। যাও। জব বাবা। কি বুঝছেন? না না না, আমি তো সবই ঠিক দেখছি রানীমা। হ্যাঁ, এটা ঠিক যে নারীর গতি কিঞ্চিত চঞ্চল বটে, তবে তা তো হতেই পারে। বাকি সবটাই ঠিকই আছে। তাহলে এমন হচ্ছে কেন? মহারাজ এইভাবে যখন তখন রেগে যাচ্ছেন কেন? আজ শুনলাম আপনাদের সভা থেকে দুবার বের করে দিয়েছেন, আবার ফিরিয়ে এনেছেন। হুম, হুম, হুম। আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি, আর মহারাজের কিঞ্চিত বিশ্রামের দরকার। হ্যাঁ, তোমার মাথা আর আমার মুন্ডু। বলি, আমি বিশ্রাম নিলে রাজকার্যকে চালাবে শুনি তুমি, নাকি ওই অকর্মার ঢেকি মন্ত্রী? না মানে ওই আমি। যাও, আর আমার কথা বলতে ভালো লাগছে না। আমাকে একটু একা থাকতে দাও। ব্যাপারটা কি বুঝলে গোপাল? রাজবৈদ্য তো মহারাজকে দেখতে রাজবাড়িতে গেছেন। কি মনে হয়? গতকালও আমি যখন বাগানে গেলাম, গোপাল, তোমার কি মনে হয় মহারাজকে কোন রোগে ধরেছে? এই রেগে যাচ্ছেন, আবার এই মাথা ঠান্ডা হয়ে গিয়ে ডেকে পাঠাচ্ছেন। আমি বলি কি গোপাল, তখন সবার সামনে বলিনি বটে, তবে এখন তোমার সামনে স্বীকার করতে বাধা নেই। কি কথা বিজ্ঞানী? মহারাজের এই রাগের কারণ হয়তো আমি। আমার মনে হয় আমার দোষেই উনি এরকম বারবার রেগে যাচ্ছেন। কেন? আসলে মহারাজ আমাকে একটা মাথা যন্ত্রণা সারার ওষুধ আবিষ্কারের দায়িত্ব দিয়েছিলেন, তো আমি অনেক চেষ্টা করেও সেই ওষুধটা আবিষ্কার করতে পারিনি। যেটা আবিষ্কার করেছি তাতে সেরকম কাজ হচ্ছে না। আমার মনে হয় ওনার মাথা ব্যথা থেকে এরকম হচ্ছে। সে যাই হোক, তুমি কিছু একটা করো গোপাল। মহারাজের অসুখ কিভাবে সারানো যাবে সেটা নিয়ে কিছু একটা ভাবো। ভাবতে তো হবেই। আজ সন্ধেবেলায় তুমি তোমার বাড়িতে বাকি সভাসদদের ডেকে আনো, আমি সমাধান সঙ্গে নিয়ে সময় মতো চলে আসবো। আচ্ছা বেশ, তাই হবে। আমি এখনই বাকিদের খবর দিয়ে দিচ্ছি। আর বিজ্ঞানী, একটু এদিকে এসো তো, একটা কথা আছে। গো, বলি এইভাবে ঘুরলে কি মহারাজের ব্যামো সেরে যাবে? তা সারবে না। তার চেয়ে এক কাজ করি, কিছুটা আলু আর ছোলা সেদ্ধ করেছি, তার সাথে নুন, লঙ্কার গুঁড়ো আর লেবু দিয়ে মেখে আলু কাবলি বানিয়ে দিই, কি বলো? হ্যাঁ, দাও দাও দাও, মন্দ হয় না। মহারাজের মন উচ্চাটন। তার কি কারণ? মাঝে মাঝে আসছেন আর মহারাজ রেগে আগুন হয়ে যাচ্ছেন, আবার যেই সে ব্যামো ঠিক হয়ে যাচ্ছে মহারাজ সেই আগের মতন। তার উপর আবার সভাসদেরা মনে করছে তাদেরও কোনো দোষ আছে। তাহলে দুয়ে দুয়ে চার করতে হবে, কিন্তু কিভাবে কিভাবে কিভাবে? এই নাও আলু কাবলি খেয়ে পেট ঠান্ডা করে নাও দেখি। বেশ কিছুদিন আগে বিজ্ঞানী লেবুর রসের জাদুর কথাই তো বলছিল। আর
আচ্ছা গিন্নি, তুমি তোমার বিয়ের সময় তোমার বাবার মুদির দোকানের একটা কাঠের ছোট বাক্স পেয়েছিলে না, যাতে শ্বশুর মশাই মোহর রাখতেন? উমা, সে বাক্স তো ঝুলকালি মেখে আছে গো, তা দিয়ে তোমার কি হবে? ঝুলকালি লেগেছে? বাবা বাবা বাবা, তাতে তো আমার কাজ আরো ভালো হবে। যাও যাও যাও, নিয়ে এসো দেখি। আমি ততক্ষণে বেশ খানিকটা অদৃশ্য কালি বানিয়ে ফেলি। না না, আমি তো বলছি মহারাজের কোনো রোগ নেই, সামান্য উদ্বেগ ছাড়া আর কোনো সমস্যাই নেই মহারাজের। তাহলে মহারাজ আমাদের এই তুর্কি নাচন কেন নাচাচ্ছেন শুনি, মস্করা করে? তাই তো উত্তর জানা চাই তো। আর এই যে এত জরুরি তলব পাঠিয়ে গোপাল আমাদের ডেকে পাঠালো, তার তো টিকিরও দেখা নেই। গোপাল কি করবে শুনি? যে রোগ আদপেই নেই সেই রোগ কিনা ওই গোপাল ছাড়াবে? আমার তো বিশ্বাসই হয় না। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর, তাই না মন্ত্রী মশাই? পেলে গোপাল, মহারাজের রোগ সারাবার কোনো উপায় পেলে? আচ্ছা গোপাল, রাজবৈদ্য বলেছেন মহারাজের কোনোই অসুখ নেই, তা তুমি কি সারাবে শুনি? হ্যাঁ, রোগ হয়তো রাজবৈদ্য মশাই ধরতে পারেননি, কিন্তু কিছু তো আছেই যার জন্য মহারাজ এমন আচরণ করছেন, তাই না? তা তুমি বলো না মহারাজ এমন কেন করছেন, আর কি তার সমাধান? এক এক করে বলি। আমি ভেবে দেখলাম এর জন্য আমরাই দায়ী। বলো কি? আমরা সবাই কোনো না কোনো সময়ই মহারাজের রাগের কারণ হয়েছি, তাকে আঘাত দিয়েছি, বিষণ্ণ করেছি। ইচ্ছে করে করিনি হয়তো, কিন্তু করেছি। আর মহারাজ সেই সব কথা বুকে চাপা দিয়ে রেখেছেন। তুমি বলতে চাইছো অতীতে সেই সব ভুলের কারণেই মহারাজ এমন করছেন? আমার তো তাই মনে হয় সেনাপতি। আচ্ছা আচ্ছা, তর্কের খাতিরে যদি তাই ধরে নি, তাহলে এখন আমাদের কি করণীয়? আমরা তো কাল যন্ত্রে চেপে অতীতে ফিরে যেতে পারবো না যে সেই সব ভুলগুলো শুধরে দেব। তা হয়তো হবে না, কিন্তু কিংকর্তব্য বিমূঢ় বাবার আদেশ যদি মানি, তাহলে এই সমস্যার সমাধান সম্ভব মন্ত্রী মশাই। কি বললে? ত্রিকালজ্ঞ বাবা কিংকর্তব্য বিমূঢ়, সে আবার কি গোপাল? আছেন একজন জ্ঞানী ব্যক্তি, আমার খুব পরিচিত। তার দেওয়া একটা উপদেশ আমার জানা আছে। আমার বিশ্বাস তাতে মহারাজের এই সমস্যার সমাধান হয়ে যাবে। কি করে শুনি? এই কালি হলো অদৃশ্য কালি। কলম দিয়ে অদৃশ্য কালিতে কাগজের উপর লিখতে হবে। কি লিখতে হবে? লিখতে হবে যে মহারাজের সাথে অতি সাম্প্রতিক কালে আমরা যা যা অন্যায় করেছি তাই লিখতে হবে। কোনো মিথ্যে কথা লেখা যাবে না। তবে চিন্তা নেই, অদৃশ্য কালি, ফলে কেউ কারো লেখা পড়তে পারবে না। এইবার এই কাগজ ভাঁজ করে ফেলে দিতে হবে এই বাক্সে। বাক্সে তালা, তার চাবি থাকবে মন্ত্রী মশাইয়ের কাছে। আবার আমার কাছে কেন? পরে যাতে কোনো সন্দেহ না করেন, যা সন্দেহবাতিক মন আপনার। বললে এইবার এই বাক্স সারা রাত নদীর ধারে বটতলায় পড়ে থাকবে, চাঁদের আলো পান করবে। তারপর সকালে আমরা সবার সামনে এই বাক্স ফেলে দেব নদীর জলে। সবার অন্যায় সারা রাত চাঁদের আলো পান করে শুদ্ধ হয়ে ভেসে যাবে নদীর জলে। ব্যাস ব্যাস, আমরা সবাই পাপ মুক্ত হয়ে যাব। একদম সবাই শুদ্ধ হয়ে যাব, আর মহারাজের ব্যামো সেরে যাবে। কিন্তু তুমি কোনো চালাকি করছো না তো গোপাল? অদৃশ্য কালিতে লেখার সাথে আমি আর কোন চালাকি করব মন্ত্রী মশাই? দেখুন, আমি একটা কাগজে লিখছি। কি কিছু বোঝা যাচ্ছে? সত্যি তো কিছু বোঝা যাচ্ছে না যে আদৌ কিছু লেখা হয়েছে কি হয়নি। তাহলে লেখা শুরু করা যাক। এক এক করে লিখুন আর কাগজ ভাঁজ করে বাক্সে ভরে দিন। আর হ্যাঁ, একদম মিথ্যে কথা লিখবেন না, তাহলে কিন্তু লেখাগুলো অদৃশ্য থাকবে না, ফুটে উঠবে। আচ্ছা গোপাল, বুঝেছি। কলম কালি মন, লেখে 3 জন। মিথ্যে কথা লিখে দিলেই ঘটবে অঘটন। আমি বাক্সটা নদীর পাড়ে সঠিক জায়গায় রেখে আসব। তারপর কাল সকালে সবাই মিলে এই বাক্স ফেলে দেব নদীর জলে। ঠিক আছে? কথায় আছে, মনে যা আসে বলে যাও, ভুলেও লিখো না, তাহলেই বিপদে পড়বে।
এদিকে কেমন সবাই নিজের নিজের দোষ লিখে বাক্সে ফেলে দিয়েছে। ভাগ্যিস আমি সবার লেখা কাগজগুলো রাতের অন্ধকারে বের করে আনলাম। এইবার এই কাগজগুলো ঢুকিয়ে দিলেই কেল্লা ফতে। এখন সবার পাপের স্বীকারোক্তি আমার হাতের মুঠোয়। আরে, ও মাগো, ও বাবা গো, ভগিনী, বলি নাক ডেকে তো ঘুমোচ্ছ, আর পিঠটা একটু চুলকিয়ে দাও দেখি। ধুত্তারি, এই জন্যই তো মাথাটা যায় গরম হয়ে। আরে, এই সহজ ব্যাপারটাই তো আমি বুঝতে পারিনি। মহারাজের অসুখটা হলে এই। যাক, এই রাতের বেলাতেই একসাথে একটা ঢিল পেয়ে গেছি। এক ঢিলে মারবো 2 পাখি। রাজার অসুখও সারবে, আবার সব কটা পাজি শায়েস্তাও হবে। হ্যাঁ, কি এইবার শান্তি হয়েছে তো মন্ত্রী মশাই? যেমন অদৃশ্য লেখা ছিল সেরকমই আছে তো? কিন্তু এতে কি মহারাজের রোগ সেরে যাবে? যাবে না মানে? মনে করুন সেরে গেছে। তাহলে আজকে সভার কাজ শুরু করা যাক। ক্ষমা করবেন মহারাজ, সবার কাজ শুরু করার আগে একটা দরকারি কাজ আগে করা দরকার। না হলে আবার কখন আপনি আমাদের কারো উপর রেগে যাবেন আর আমাদের সভা থেকে তাড়িয়ে দেবেন তার তো ঠিক নেই, তাই না? আহ গোপাল, আর বিরক্ত করো না। আমার এত সাহস নেই মহারাজ যে আমি আপনাকে বিরক্ত করব। আমি তো জানি নিজের পিঠ যখন নিজে চুলকোনো যায় না, আর কেউ থাকে না সেই পিঠ চুলকিয়ে দেবার মতো, তখন কিরকম বিরক্তি জেগে ওঠে, তাই না মহারাজ? এ কি গোপাল, তুমি এত কিছু কি করে জানো? জানাই তো আমার কাজ মহারাজ। আর এও জানি যে আপনার এই বিরক্তির পেছনে সভাসদগণের ভূমিকা ঠিক কি। তার মধ্যে তুমিও আছো গোপাল, তাই না? আছি, পুরো মাত্রায় আছি মহারাজ। তবে হ্যাঁ, আমি কিন্তু তাই বলে রাজকোষের হিসেবে গোলমাল করে মহারাজের কোপের কারণ হইনি মন্ত্রী মশাই। এটা কি গোপাল আন্দাজে বলছে? না হলে কাল অদৃশ্য কালিতে আমি কি লিখেছি সেটা জানলো কি করে? এই, আমি যা লিখেছি সেটাও কি গোপাল পড়ে ফেলেছে নাকি? যাকে পড়লেই বাকি, সব লেখা তো ওই নদীর জলে ভেসে গেছে। আমি যে লিখেছি তার প্রমাণ কি? তবে আর চিন্তা নেই মহারাজ, সমস্যার সমাধান হয়ে গেছে। এখন থেকে আপনি যতক্ষণ রাজসভায় থাকবেন, প্রথমে মন্ত্রী মশাই, তারপর পণ্ডিত মশাই, আর তারপর রাজবৈদ্য পালা করে আপনার পিঠ চুলকে দেবে। কেন আমি কেন চুলকে দেব? না দিলে যে আপনার কপালে অনেক বড় শাস্তি ঝুলছে মন্ত্রী মশাই। রাজকোষে যে জালিয়াতি আপনি করেছেন তার স্বীকারোক্তি আমি হাজির করব যে মহারাজের সামনে। এই নিন মহারাজ, মন্ত্রী মশাইয়ের পাপের স্বীকারোক্তি। আপনি আগে মন্ত্রী মশাইয়ের লেখাটা পড়ুন, তারপর একে একে সকলের স্বীকারোক্তি দিচ্ছি। এ কি মন্ত্রী, তুমি রাজকোষ থেকে 500 মোহর চুরি করেছো, আর তার বদলে সেই হিসেব তুমি পুকুর পাড় বাঁধানোর খরচ হিসেবে দেখিয়েছো। এই সেরেছে, এটা ফুটে উঠলো কি করে? সে অনেক কাণ্ড মন্ত্রী মশাই, বাকিদের সবারটাই আছে, এত জেনে কাজ কি? না না, জানতে তো হবেই। তাহলে শুনুন, এই অদৃশ্য কালি আসলে লেবুর রস। গতকাল রাতে আমি
এবার লেবুর রসে অদৃশ্য লেখা কেন বা কিভাবে ফুটে উঠলো সেটা বিজ্ঞানী বোঝাবে। লেবুর রসে লেখা আগুনের তাপে ধরলে ফুটে ওঠে, কারণ লেবুর রসে থাকা অম্ল কাগজের সাথে থাকা শ্বেতসারের সাথে বিক্রিয়া করে এবং তাপ পেলে সেই বিক্রিয়া দ্রুত হয়ে কাগজের শ্বেতসার রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে গাঢ় রং ধারণ করে। অনেকদিন আগে বিজ্ঞানীর কাছে ব্যাপারটা জেনেছিলাম, আজ কাজে করে দেখালাম। এবার মন্ত্রীমশাই দেখুন, মহারাজের সেবা করা ভালো না তার বদলে চাবুক খাওয়া ভালো। ওরে বাবা, না না, উফ! আগে যেমন বুনো ওল তেমনই তো বাঘা তেঁতুল হবে মন্ত্রীমশাই। যা, রাজামশাইয়ের মেজাজ আবার বিগড়ে যাওয়ার আগেই কাজ শুরু করে দিন ও বাকিদেরকে সেবা করার সুযোগ করে দিন। আজ থেকে ভুল হলে শুধরে নেব ভুলকে। মন্ত্রীমশাই মহারাজের পিঠ দেবে চুলকে। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। কি জল নেই? জল শেষ হয়ে গেল নাকি? এই জানো তো, গ্রামের সব জলাশয়ের জলস্তর না নেমে গেছে, পুকুরও শুকিয়ে গেছে, কুয়োতে জল অনেক নিচে চলে গেছে। কি যে হবে কে জানে। এই বছর তো বৃষ্টি হয়েছে কম, তার উপর মানুষজন জল ব্যবহারের চেয়ে নষ্ট করে বেশি। দেখি মহারাজকে বলতে হবে। এই তো গোপাল এসে গেছে। শুনেছো, রাজ্যের সকল জলাশয়ে শুধু শুনিনি, চাক্ষুষ দেখেছি, আর এর কারণ ও তার সমাধানও ভেবে এসেছি মহারাজ। তুমি কি বলতে চাইছো সেটা বলো না খোলসা করে। মহারাজ, আসন্ন দিনে জলাভাব মেটানোর একটাই উপায়, তা হলো প্রজাদের উপর কর চাপানো। মহারাজ, আমার ঠাকুরদা বলতেন, যা মেলে মূল্য বিনে তার মূল্য কে আর জানে। আমরা যেহেতু জলের মতো এত মূল্যবান সম্পদ বিনামূল্যে পাচ্ছি, তাই একে গুরুত্ব দিতে শিখিনি। সবাই মিলে দেদার জলের অপচয় করছি। আমি এই অপচয়ের বিরুদ্ধে কর বসানোর পরামর্শ দিচ্ছি মহারাজ। জলের জন্য দেবে দাম, ছুটে যাবে কাল ঘাম। হ্যাঁ, যখনই জলের জন্য কর দিতে হবে, তখনই জলের অপচয় বন্ধ হবে। এতে লাভটা কি হবে গোপাল? মানুষ কম জলে কাজ করা শিখে যাবে, ফলে আগামী দিনে যদি জল সম্পদ কমেও যায়, এই কৃষ্ণনগরের প্রজারা আগে থেকেই তার জন্য প্রস্তুত হয়ে যাবেন। কিন্তু আমি আমার প্রজাদের কাছ থেকে জলের দাম নেব গোপাল? না মহারাজ, কর বাবদ যে অর্থ উপার্জন হবে তার সাথে আপনার দান মিলিয়ে রাজ্যের মধ্যে একটা বিরাট কৃত্রিম জলাধার বানানো হবে। বাহ বাহ বাহ! যেখানে বৃষ্টির জল সংরক্ষণ করা যাবে মহারাজ। এতে সারা বছর ধরে আর কোনো জলের অভাব থাকবে না মহারাজ। গোপালের প্রস্তাব বড় ভালো লেগেছে। আগামী দিনে ইতিহাসে এই কর্মযজ্ঞের কথা লেখা থাকবে বলেই আমার বিশ্বাস। আর তাই আমি গোপালকে এই মুহূর্তে 50টি স্বর্ণমোহর উপহার দেব বলে ঘোষণা করছি। সাধু সাধু সাধু। মানে আমার এই এতটুকু স্বাদ তুমি পূর্ণ করবে না? আমি কি নিজের জন্য চেয়েছি নাকি?
সবই তো পাবে তোমার মেয়ে আর জামাই। হ্যাঁ, সে বুঝেছি গিন্নি, তাই বলে এতগুলো মুদ্রা আমি খরচ করতে পারবো না। পারবে না? আমি তাঁতির বাড়ি থেকে মেয়ে জামাইয়ের জন্য কয়েকটা শাড়ি আর ভালো পাঞ্জাবি কিনে একটু পাঠাবো। কিন্তু এখন আমার কাছে অত মুদ্রা নেই গিন্নি, পরে পেলে আমি ঠিক তোমার সাথ পূরণ করব। আবার বাজে কথা বলার জায়গা পাও না তুমি। এতক্ষণ কোথায় ছিলে গো? আমি বেলায় নদীর পাড়ে গিয়েছিলাম, তখন কমলা আমাকে বলল তোমায় নাকি দেখেছে। কি দেখেছি? কোথায় গেল? এত বড় মুদ্রা থলে কি হাওয়াতে উবে গেল নাকি? এই রে, এ তো মহা ঝামেলা। কখন কি যে গিন্নিকে খবর দিচ্ছে সেটা টেরও পাইনি। বলি মুখে কুলু পাটলে যে বড়, বলি রাজা মশাইয়ের কাছ থেকে যে এত রোজগার করো, সেই মুদ্রা যায় কোথায়? আহ, কানের মাথা খেও না তো। আমি কি তোমার কোনো কিছুর অভাব রেখেছি? বলো একবার। খাওয়া পড়া কোনো কিছুর তো কোনো খামতি নেই তোমার। মানছি রাখোনি, কিন্তু তাই বলে আমিও তোমার স্ত্রী, তোমার গিন্নি গো, গিন্নি, তাই না? আমার তো জানার অধিকার আছে নাকি যে তোমার উপার্জনের অর্থ করি সব কোথায় যাচ্ছে? জানবে জানবে, সব জানবে। এখন কিছু খেতে দাও দেখি, পেটে ছুঁচোয় ডন বৈঠক মারছে। না, এরপর থেকে আর মহারাজের কাছে উপহার পেলে ওইভাবে খোলা হাটের মধ্যে দিয়ে আসা যাওয়া করা যাবে না। তোমার আর কোনো চিন্তা নেই গোপাল, আমি তোমার মাসোহারা তো বাড়িয়ে দিলাম, সঙ্গে প্রত্যেক দিন তুমি 10 মোহর করে পারিতোষিক পাবে। এই নাও। এই ভোরবেলায় একটা জব্বর স্বপ্ন দেখা গেল বটে। এই স্বপ্ন খুলে গেলে আর কোনো চিন্তা নেই। গিন্নি, ও গিন্নি, বলি গেলে কোথায়? গিন্নি, সাড়া নেই। ও গিন্নি, রাগ করলে নাকি গো? আরে এসো এসো, এমন একটা স্বপ্ন দেখেছি না যে তোমার আর কোনো চিন্তা থাকবে না গিন্নি। মোহর আর মুদ্রা একেবারে ঝরে পড়বে গো। এইসব ফলাহার সাজিয়ে রেখে গেল কোথায় গিন্নি? নিজের বাপের বাড়িতে তো যাবে না, কেউ নেই সেখানে। মেয়ের বাড়ি গেল নাকি? না, মেয়ের বাড়িতে তো গিন্নি যায় না। তাহলে না না, খালি পেটে এত ভাবতে পারছি না। আগে মুখ হাত ধুয়ে এসে কিছু খেয়ে নি, তারপর দেখি গিন্নি কোথায় গেল। না, গিন্নিকে তো কোথাও দেখলাম না। গেল কোথায়? যাকে আগে রাজবাড়িতে তো যাই, ফেরার সময় না হয় আবার খোঁজ নেব, ততক্ষণে ফিরেও আসতে পারে। বাহ বাহ বাহ, একেই বোধহয় বলে সঙ্গগুণ। অনেকদিন এত হাসি নিয়ে। যা বলেছেন মহারাজ। হাসির চোটে পেটে ধরছে খিল। কর্তার গিন্নিতে দেখছি রয়েছে অনেক মেল। কি গিন্নি, তুমি এখানে কি করছো? এ কি গোপাল, তুমি রাজসভায় এলে যে বড়? তুমি নাকি রাজসভার কাজ থেকে অবসর নিতে চেয়েছো? হ্যাঁ, এই কথা কে বললো মহারাজ? এই তো উনি বললেন। বলি আমি আবার কি করব? তুমি আমায় একটা কাজ দিলে আর সেটা আমি করব না বলো? আমি তোমায় কাজ দিলাম? কি কাজ? বাবা গোপাল, তুমি কি আকাশ থেকে পড়লে নাকি? তুমিই তো তোমার গিন্নিকে বলে পাঠিয়েছো যে তুমি আর রাজসভার কাজে যোগ দিতে চাও না। তোমার নাকি আর কাজে মতি নেই, তুমি বিশ্রাম চাও। এই রে, গিন্নি দেখি ভয়ঙ্কর চাল দিয়েছে। আমার নামে রাজসভায় এসে এইসব বলেছে। তাই কথা ঠিকই গোপাল, যে তোমার অবসর গ্রহণের কথা শুনে আমি বিশেষ মনমরা হয়ে পড়েছিলাম, কিন্তু তোমার গিন্নি যেভাবে রাজসভায় হাসি মজা হুল্লোড় পরিবেশন করছে, তাতে আমার মনে হচ্ছে এ সাপে বড় হয়েছে। এই বেলা যদি গোপালকে কায়দা করে রাজসভা থেকে তাড়ানো যায়, তাহলে আমার পথ থেকে বিরাট বড় একটা কাঁটা উপড়ে ফেলা যাবে। গোপাল গিন্নি সবার মধ্যে বিলিয়েছেন হাসি, তার জন্য রাজামশাই হয়েছেন ভারী খুশি। হ্যাঁ গোপাল, তাই আমি ঠিক করেছি তোমার স্থানে আমি তোমার গিন্নিকেই বহাল করব। হ্যাঁ, তোমার সঙ্গে ঘর সংসার করে ওর বুদ্ধি বেশ খোলতাই হয়েছে, সেটা বোঝাই যাচ্ছে।
এছাড়াও আমাদের অনেক পরামর্শ দিয়ে সাহায্যও করতে পারবে। তাছাড়া উনি মহিলা বলে অন্দরমহলেও যেতে পারবেন, রানীমাও খুশি হবেন বলেই তো আমার বিশ্বাস। কি গোপাল গিন্নি, তোমার এই কাজ করতে কোনো আপত্তি নেই তো? আপত্তি কেন থাকবে মহারাজ? আমি ধন্য আপনি আমায় এত বড় সম্মান দিচ্ছেন বলে। এ তুমি আমার কত বড় সর্বনাশ করলে গিন্নি, তুমি কিনা শেষে আমার চাকরিটাই খেলে। এটা গোপালের জন্য বড় ভালো হলো, তাই না? কোনো কাজ করতে হবে না, কিন্তু রোজগার আগের মতোই থাকবে। অবসর আর উপার্জন একসাথে। না হে গোপাল, তুমি আর এখানে কাঁচুমাচু মুখে দাঁড়িয়ে না থেকে নিজের বিশ্রামে ব্যাঘাত ঘটিও না। আমাকে সবার কাজ শুরু করতে দাও। যথা আজ্ঞা মহারাজ। মানে মহারাজ সমস্যার সমাধান করতে দিয়েছেন তোমাকে, আর তার উত্তর দেব আমি? কেন? তুমি আমার চাকরি খাবে আর তোমার সেই চাকরি রাখার দায় নেব আমি? হ্যাঁ হ্যাঁ নেবে। মানে কাল রাজসভায় মহারাজের সমস্যার সমাধান করব, সেই মতো কথা দিয়ে এসেছি। হ্যাঁ, আগাম 10টা মুদ্রাও বাগিয়ে এনেছি। তার থেকে তোমায় একটা মুদ্রা দিলাম। এখন মানে মানে আমাকে উত্তর বলে দেবে, না হলে আমি কেন দেব? আমি পাবো একটা মুদ্রা, আর তুমি আমার কাছে উত্তর জেনে নিয়ে সেটাই বলে পাবে 9 মুদ্রা। কিছুতেই না। বলবে না? না। তাহলে ভালো করে শুনে রাখো, আজ থেকে ঘরের উনুনে হাঁড়ি চড়বে না। চাকরি তো খুইয়েইছ, এবার না খেয়ে প্রাণটা খোয়ানোর জন্য তৈরি হয়ে যাও। হ্যাঁ। ওরে বাবা, এমন কথা কেন বলছো গো গিন্নি? তুমি তো জানো যে খিদে একদম সহ্য করতে পারি না। এখন যদি তুমি এইসব বলো তাহলে আমার রক্ষে নেই গো। বেশ, তাহলে আমি যা জানতে চাইছি শ্বশুর শ্বশুর করে বলে ফেলো দেখি। এ আমি কি শাঁখের করাতে পড়লাম রে বাবা। ঠাকুর, এত দুর্ভোগ লেখা ছিল। ঘরে বাইরে সব জায়গায় এত হেনস্থা যে সহ্য করা যায় না ঠাকুর। একেই তো বলে গো গিন্নি, মেঘ না চাইতেই জল। এতদিন কতভাবে চেষ্টা করেছি গোপালকে রাজসভা থেকে তাড়াবার, আর গোপাল নিজেই কিনা রাজসভা থেকে পালিয়ে গেল। সব বলছো? তোমার শরীর ঠিক আছে তো? শরীর মন সব ঠিক আছে, তবে গোপালের বদলে কাকে বহাল করা হয়েছে শুনলে তোমার মাথা ঘুরে যাবে। কাকে? গোপাল গিন্নিকে। আমার কিন্তু বিষয়টা খুব একটা সরল ঠেকছে না গো। গোপাল ভাঁড়ের বুদ্ধি তো আর যে সে বুদ্ধি নয়। উনি যাই করেন খুব ভেবে চিন্তে করেন, এর পেছনে আবার কোনো মতলব নেই তো। এটা তুমি মন্দ বলনি গিন্নি। গোপালকে নিয়ে সত্যিই কোনো বিশ্বাস নেই। ও কখন কি ঘোট পাকাচ্ছে বলা যায় না। আমাকেও সাবধানে থাকতে হবে। দেখতে হবে যে গোপাল আসলে কি চাল চালতে চাইছে। হ্যাঁ গোপাল গিন্নি, এই একটাই প্রশ্ন আমায় সারা রাত ধরে জাগিয়ে রেখেছে। মানুষ মরে ভূত হয়, ভূত কি মরে? তাহলে ভূত মরলে কি হয়? মানে মহারাজ, এই প্রশ্নের উত্তর আমার আজকে দিতে ইচ্ছে করছে না। হ্যাঁ, আমি না হয় আপনাকে আগামীকাল এই প্রশ্নের উত্তর দেব, ঠিক আছে? হ্যাঁ, গাছ থেকে পড়ে গেলে জাপটে ধরে ডালকে। আজকের প্রশ্নের উত্তর উনি দেবেন কালকে। না হে গোপাল গিন্নি, তা হয় না। এই প্রশ্ন আমাকে সারা রাত বিচলিত করেছে। আবার যদি আজকেও এই প্রশ্নের উত্তর না পাই, তাহলে তো আবার একটা নিদ্রাহীন রাত আমাকে কাটাতে হবে। মানে আমি বলছিলাম কি মহারাজ, গোপাল গিন্নি তো সদ্য এই কাজে বহাল হয়েছে, তাই তাকে তো একটু সময় দেওয়া দরকার নাকি? কিন্তু প্রশ্নের উত্তর না পেলে যদি মহারাজের শরীর খারাপ হয়, তার দায় কে নেবে মন্ত্রী মশাই? এই রে, এখন আমি কি করব? এ তো মহা বিপদে পড়লাম দেখছি। আচ্ছা মহারাজ, ঠিক আছে ঠিক আছে, আমি এই প্রশ্নের উত্তর দেব, কিন্তু আমার না একটু সমস্যা আছে।
খোলা হাওয়াতে গিয়ে না দাঁড়ালে আমার ঠিক মাথা খোলে না, তাই বলছিলাম। তাই না হয় যাও, হাওয়া খেয়ে এসে মাথাটা খোলতাই করে নাও, কিন্তু এই প্রশ্নের উত্তর আমাকে আজকেই দিতে হবে। হ্যাঁ, উফ, এই যে কি সমস্যা! সারাদিন ঘরে বসে থেকে থেকে তো আমার সারা গায়ে বাদ ধরে গেল। সেই সকালবেলা আমাকে ফলাহার করিয়ে দিয়ে গিন্নি তো চলে গেছে রাজবাড়িতে চাকরি করতে। এদিকে আমার যে পেটে কিচ্ছুটি নেই, তার কি হবে? মহারাজ দোকানে গিয়ে যে ভালো মন্দ খাবো তারও উপায় নেই, তাহলেই তো কাঁড়ি কাঁড়ি খরচা। না, একবার দেখি তো উনুন ধরিয়ে অন্তত ভাতটা চাপাতে পারি কিনা, তাহলে গিন্নির ওই হাঁড়ি না চড়ার হুমকির হাত থেকে অন্তত বাঁচা যাবে। ও বাবা গো, ও বাবা, এত কেসে কেসে সোজা শেষ যাত্রা হয়ে যাবে আমার। না, এর চেয়ে না খেয়ে মরাও ঢের ভালো। দেখি তুমি বাড়িতে কেন? এত হাঁপাচ্ছ কেন? সাড়ে তাড়া করেছে নাকি? আরে না গো, মানুষ মরে ভূত হয়, ভূত কি মরে? তাহলে ভূত মরলে কি হয়? খোলা হাওয়াতে গিয়ে না দাঁড়ালে আমার ঠিক মাথা খোলে না। ও, এই হলো ব্যাপার। বেশ, এর উত্তর তোমায় আমি বলে দিচ্ছি। ভূত মরে প্রথমে এক ঝুড়ি অন্ধকার হয়, সেই অন্ধকার হাওয়াতে উড়ে বেড়ায়। এক সময় সেই অন্ধকার পাতলা হতে হতে কুয়াশার মতো হয়ে যায়। ব্যাস, মিটে গেল। ব্যাস, মিটে গেল। যদি রাজা মশাই এই কথা বিশ্বাস না করেন, তুমি হলপ করে বলবে আপনি যখন মরবেন একদম মিলিয়ে নেবেন মহারাজ, এর চেয়ে এক পা এদিক ওদিক হয় না যেন। হ্যাঁ, এই না হলে তুমি গোপাল ভাঁড়। বুঝেছো তাহলে? এই তুমি চিন্তা করো না, রাজবাড়ি থেকে ফেরার সময় আমি তোমার জন্য অনেক অনেক বাজার করে আনবো, ঠিক আছে? এই আমি যাই। এ তো ভারী মজা হলো। মহারাজ তক্ষুনি প্রশ্নের উত্তর চাইলে গিন্নি এইভাবে সেই রাজবাড়ি থেকে দুধ দাঁড়িয়ে ছুটে আসছে উত্তর জানতে। আমাকে তুমি একটা চাল দিয়ে কুপকাত করেছে তো গিন্নি। এইবার বুঝবে কত ধানে কত চাল। বুঝেছিস তো তোর কাজটা? খুব বুঝেছি গোপাল দাদা। নেই, এবার লেগে পড় দেখি। তাহলে আর বলছি কি তোমাদের, সকালবেলায় উঠে দেখি মুখের এই হাল। এই কাণ্ড কি করে হলো মহারাজ? তার আমি কি জানি। আমি সকালে উঠে আয়নায় নিজেকে এই অবস্থায় দেখে খুব চিন্তায় রয়েছি। গোপাল গিন্নি, আগে মহারাজ, গোপাল থাকলে যে কাজ করতো সেটা তো তোমাকেই করতে হবে, বলতে হবে এর সমাধান কি। মানে আমি হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। তোমার তো আবার হাওয়া না খেলে চলে না। যাও যাও, তাড়াতাড়ি হাওয়া খেয়ে এর উত্তর নিয়ে এসো। এই জন্য তুমি এত দূর ছুটে এলে গিন্নি? মহারাজকে বলবে যে তিনি যেন আজ রাতে চাদরটা মুখে ভালো করে মুড়িয়ে ঘুমোন, তাহলেই মিটে যাবে। এই রং চলে যাবে আর নতুন করে কিছু হবেও না। ও মা, বলি এত সোজা সমাধান? তা নয় তো কি? কাল সারা রাত আকাশে একবার দেখলাম চাঁদ উঠেছে, আর একবার দেখলাম ঘোর অমাবস্যা। এর কারণ কি? একই রাতে দুই তিথি হয় কি করে? আর একটা সমস্যা। হ্যাঁ, এটা আগে বললেই তো হতো মহারাজ।
এ কি তুমি হাওয়া খেতে গিয়ে এইভাবে খাবি খাচ্ছ কেন গোপাল গিন্নি? এর কারণ আমি জানি মহারাজ। সে কি কাণ্ড! তুমি কি করে জানলে? গোপাল গিন্নি মোটেও হাওয়া খেতে যায়নি মহারাজ, সে গেছিল নিজের বাড়িতে গোপালের কাছে আপনার বলা প্রশ্নের উত্তর জেনে আসতে। মানে গোপাল গিন্নি তার মানে আমাকে ঠকিয়েছে? তা জানি না মহারাজ, তবে আমার মনে হয় এর পেছনে গোপালের কোনো গভীর ষড়যন্ত্র আছে, না হলে সে এমনটা করবে কেন? আর এক রাতেই আপনার সাথে এতগুলো অদ্ভুত ঘটনা পর পর ঘটবে কেন? বটে, এক্ষুনি গোপালকে ডেকে আনো। না মহারাজ, আমি সত্যি অবসর চেয়েছিলাম, আর তাই আমার গিন্নি আপনার কাছে এসে বলেছিল। ওর কোনো দোষ নেই মহারাজ। না মহারাজ, আমি মিথ্যে কথা বলেছি। হ্যাঁ, উনি আপনার কাছ থেকে পাওয়া সোনার মোহর নিয়ে বাড়ি যান না, তাই আমি ওকে শায়েস্তা করতেই এই ফন্দি করেছিলাম। আসলে মহারাজ, আমি আপনার কাছ থেকে পাওয়া সোনার মোহর জল প্রকল্পের কাজে লাগাবো বলে কিছু জনকে নিয়ে একটা দল গঠন করতে গিয়েছিলাম, আর তাদের কাছেই ওগুলো রেখে এসেছি। এটা যদি আমার দোষ হয় তাহলে আমি ক্ষমা প্রার্থী মহারাজ। সাধু গোপাল, সাধু তোমার উত্তর। এই কাণ্ড! আর এদিকে রাজবাড়ি থেকে বাড়ি, আর বাড়ি থেকে রাজবাড়ি করতে করতে আমার প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে মহারাজ। ওহ, আমার ঘাট হয়েছে, আপনি আমায় ক্ষমা করে দিন মহারাজ। এইবার মজার টের পেয়েছ তো গিন্নি? আপনি আপনার আদরের গোপাল ভাঁড়কেই তার চাকরি ফিরিয়ে দিন মহারাজ। আমি যাই আমার হেসেল সামলাতে। কেলে পচা খুব ভালো করেছে বলতে হবে। তবে মহারাজ, অমাবস্যা পূর্ণিমা সব আমার বুদ্ধিতেই কেলেপচা করেছিল। আপনার ওই মুখের রং, ওটি একটি বিশেষ রং যার আয়ু একদিন, তাই ওটা এমনিই মিলিয়ে গেছে। হ্যাঁ, সেই বরং ভালো। তুমি তোমার গিন্নিকে নিস্তার দাও গোপাল, তাছাড়া আমিও আমার গোপালকে ছেড়ে আর থাকতে পারছি না। যথা আজ্ঞা মহারাজ। আমারও যে আর এই অবসর ভালো লাগছে না মহারাজ। গোপাল ছাড়া রাজসভা যে লাগে ফাঁকা ফাঁকা, তাই তো আবার চাকরিতে তাকে বহাল রাখা। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা। সত্যি এই বছর আমাদের কৃষ্ণনগরে ঠাকুর মুখ তুলে চেয়েছেন। হ্যাঁ মহারাজ, ধান একেবারে পরিপূর্ণ হয়েছে। তা কবে ধান কাটা হবে পুটির বাবা? ধান তো একেবারে পেকেই এসেছে, সপ্তাহখানেকের মধ্যে ধান কাটতে হবে। বেশ বেশ, তাহলে তো ভালোই হলো। এই মাসের শেষের দিকেই তো নবাব বাহাদুরকে শস্যের খাজনা পাঠানোর কথা। হ্যাঁ মহারাজ, এবারে নবাব বাহাদুর খুশি হবে। ঠিক বলেছ গোপাল। প্রণাম খাম্বাজরাজ। ওই তো কৃষ্ণনগরের মন্ত্রী চলে এসেছে। ও, এর কথাই তুমি বলেছিলে? হ্যাঁ, ওই রাজ্যের সব খবরাখবর আমায় দেয়। ইনি কে? ইনি হলেন জমিদার কেশকান্ত বর্মন, আমার রাজ্যেরই দক্ষিণ পশ্চিম গ্রামের জমিদার, আমার প্রিয় বন্ধু। নামটা বেশ অন্যরকম, কেশকান্ত। আসলে ওদের বংশ পরম্পরায় সকলের উন্নত ঘন কেশ আছে, তাই ওদের পরিবারের সবারও নামে একটা করে কেশ আছে। আমি খাম্বাজ রাজের সৌমিত্র এবং সুপরামর্শদাতা। কিছুদিন আগে আমার মাথায় খুব খুশকি হচ্ছিল, মাথার চুল পাতলা হয়ে আসছিল। কিন্তু আমার পরামর্শে একটা তেল মাখতেই মহারাজের মাথার চুল এখন ঘন হয়ে উঠেছে, আর কোনো সমস্যা নেই। বাবা বাবা, ভালো ভালো ভালো। এবার তাহলে কাজের কথাটা বলে দিন। এবারে তো শুনলাম তোমাদের রাজ্যে অনেক ধান উৎপাদন হয়েছে, তাই স্বাভাবিকভাবে নবাব বাহাদুরের কাছে রাজস্ব অনেক বেশি দেবে, কি তাই তো? হ্যাঁ, এবারে রাজস্ব দানে কৃষ্ণনগরই প্রথম হবে। না, তা হবে না। নবাবের কাছে অত ধান পৌঁছবে না,
এমনকি কৃষ্ণচন্দ্রের কাছেই চাষিরা বেশি ধান রাজস্ব দিতে পারবে না। সেটা কি করে হয়? পাকা ধানে মই দিতে হবে। বললাম না, ও আমার সুপরামর্শদাতা। হ্যাঁ, আমার মন্ত্রীকে বাণিজ্যের কাজে বাইরে পাঠিয়েছি। কিছুদিন তাই কেশকান্ত মাঝে মধ্যেই আমার কাছে আসে, গল্প গুজব করে আর সুপরামর্শ দেয়। কিন্তু আমি কি করব? তুমি রাতের অন্ধকারে চাষিদের ধান জমিতে পাকা ধানে মই দিয়ে দাও। এমন ভাবে কাজটা করবে যাতে কাক পক্ষীতেও টের না পায়। আর তাতে আমার লাভ? প্রত্যেক বছর নবাব রাজস্ব দানে বিজয়ীকে ৩,০০০ মোহর দেয়। আমি তোমাকে তার থেকে ১,০০০ মোহর উপহার দেব। ১,০০০ মোহর? হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, কাজটা শুরু করে দাও। আচ্ছা। তাহলে আর দেরি কেন? মন্ত্রীমশাই কথা মতো কাজ শুরু কর। হ্যাঁ চল। এবারে তো চাষাবাদ বেশ ভালোই হয়েছে। আশা করি নবাব বাহাদুরের কাছ থেকে এবারে আমরাই পুরস্কার পাবো। হ্যাঁ মহারাজ, সারা বাংলায় কৃষ্ণনগরের মতো উৎপাদন এই বছরে কোথাও হয়নি। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে গো পুটির বাবা? গতকাল রাতে আমাদের সব জমির পাকা ধানে মই দিয়ে দিয়েছে। সে কি? এবার আমরা কি করব মহারাজ? কাদের কাদের জমিতে হয়েছে এসব? যেই জমিতে তাকাবেন সেই জমিতেই এই কাণ্ড। ধান ঝরে সব মাটিতে পড়ে আছে। এবার আমরা কি করব? হায় হায় হায়, এবার আমাদের রাজ্যের কি হবে? নবাব বাহাদুরকে তো জবাব দিতে পারবো না। বড় বিপদ হয়ে গেল, রাজ্যে গ্রহের প্রকোপ নেমে এলো। ও, আর কদিন পরেই আমার টেকে আসবে ১,০০০ মোহর। ঠিক আছে, তোমরা সবাই এখন বাড়ি যাও। না, আমার মন মেজাজ ভালো নেই। ওগো, তুমি শুনেছো কি হয়েছে? পুঁটির মা হাউ হাউ করে কাঁদছিল গো। হ্যাঁ গিন্নি, পুঁটির বাবা কয়েকজন চাষি ভাইদের নিয়ে রাজসভায় এসেছিল। শুনলাম রাতারাতি কে বা কারা চাষ জমিতে পাকা ধানে মই দিয়েছে। কত বড় সর্বনাশ হয়ে গেল বলো। কি হবে গো? কি যে হবে ভগবান জানে। বলি, তুমি পারলে না পুঁটিদের একটু সাহায্য করো। হ্যাঁ, আমি মনে মনে ভেবেই রেখেছি বুঝলে, এবার বেতন পেলে পুঁটিদের বাড়িতে মাসোহারার জিনিসপত্র দিয়ে আসবো। নবাব বাহাদুরের কাছে মহারাজ খাজনা কিভাবে দেবেন? সেটাই তো বুঝতে পারছি না। আপনি এত চিন্তা করবেন না। রাজবাড়ির ভাড়ার থেকে আপাতত কিছু বস্তা ধান পাঠানোর ব্যবস্থা করুন। তারপর নবাব বাহাদুরের কাছে গিয়ে বলবেন, আস্তে আস্তে সব দিয়ে দেবেন মহারাজ। তাই করতে হবে, তাছাড়া তো আর অন্য কোনো উপায় দেখতে পাচ্ছি না। কিন্তু এবারে আর আমাদের মান রক্ষা হবে না। দেখি ২-১ দিনের মধ্যেই যতটা সম্ভব ভাড়া থেকে ধান পাঠানোর ব্যবস্থা করব। এই বছর ১০,০০০ বস্তা ধান রাজস্ব এসেছে খাম্বাজ রাজ্য থেকে, ৭,০০০ বস্তা ধান এসেছে বর্ধমান রাজ্য থেকে, আর মাত্র ১০০ বস্তা এসেছে কৃষ্ণনগর থেকে। তাই এই বছরের বিজয়ী রাজ্য হচ্ছে খাম্বাজ রাজ্য। খাম্বাজ রাজ্যের রাজার হাতে ৩,০০০ মোহর উপহার হিসেবে তুলে দিচ্ছেন। আর কৃষ্ণচন্দ্র, তোমার রাজ্যের এরকম হাল কেন? এবারে আমাদের সমস্ত রাজ্যের পাকা ধানে কেউ বা কারা মই দিয়ে দিয়েছে। সেসব তোমার মাথা ব্যথা। আমার ধান কোথায়? ১০০ বস্তা ধান রাজস্ব, কম করে ৮০০ বস্তা ধান রাজস্ব দেওয়ার কথা, কিন্তু তুমি তোমার কথার খেলাপ করেছো। এই বছর আমি নিরুপায় জাহাপানা। আমিও নিরুপায়। হয় তুমি আগামী ১ সপ্তাহের মধ্যে আমাকে ৫,০০০ মোহর দেবে, নইলে কৃষ্ণনগরের সিংহাসন থেকে সরে যাবে। এত বড় শাস্তি দেবেন না নবাব বাহাদুর। আপনি অন্তত মাস ৬ সময় দিন, আবার ধান চাষ করিয়ে আপনাকে প্রাপ্য ধান দেওয়া হবে। বেশি কথা বলছো কৃষ্ণচন্দ্র। তুমি ৫,০০০ নয়,
6000 মোহর 1 সপ্তাহের মধ্যে দেবে। বেটা গোপাল বেশি পাকা, অত কথা বলতে কে বলেছিল? গোপাল, এটা তুমি কি করলে? হায় হায় হায়! সর্বনাশের সময় যখন ঘনিয়ে আসে তখন বিপদের ওপর বিপদ এভাবেই আসে। আমার পাওনা। আরে এখন না, তোমাকে পাঠিয়ে দেব। ওই দেখুন, খাম্বাজ রাজের সাথে কথা বলছে। এখন বেশি কথা বললে কৃষ্ণচন্দ্র আর গোপাল সন্দেহ করবে। চলুন তো দেখি ওখানে গিয়ে কি কথা বলছে। কি কথা বলছো মন্ত্রী? মন্ত্রী আমায় বিজয় অভিনন্দন জানাচ্ছিল। বিজয় অভিনন্দন তো উপহার পাওয়ার সময় জানাতে পারতেন মন্ত্রী মশাই। যাই হোক, আপনাকে তো ঠিক চিনতে পারছি না। আমার নাম কেশকান্ত, আমি খাম্বাজ রাজ্যের দক্ষিণ পশ্চিম গ্রামের জমিদার। কেশকান্ত আমার বিশেষ বন্ধু। আপনার কেশ নিয়ে বেশ ভাব দেখছি। হ্যাঁ, ওই কদিন আগে তো খাম্বাজ রাজের মাথার চুল পাতলা হয়ে আসছিল, খুশকি হচ্ছিল আর কি। তো ওনার পরামর্শে একটা তেল মেখেই তো খাম্বাজ রাজের আবার ঘন কালো চুল ফিরে এসেছে। কেশকান্ত জমিদার হতে পারে, কিন্তু ওর অর্থনৈতিক অবস্থা তাবর রাজাদের থেকে অনেক ভালো। কয়েক হাজার বিঘা জমির মালিকও, তার সাথে চুলের তেলের ব্যবসা করেও হাজার হাজার মোহর রোজগার করে। এই, এখন চুল নিয়ে চুলোচুলি না করে চল কৃষ্ণনগরে ফিরি। এমনিতেই মন মেজাজ খারাপ, 1 সপ্তাহের মধ্যে আবার 6000 মোহর জোগাড় করতে হবে। হ্যাঁ, চলুন চলুন। আচ্ছা মন্ত্রীমশাই, আপনি এই কেশকান্ত জমিদারের ব্যাপারে এত কিছু জানলেন কি করে? ওনার সাথে তো আমাদের আজই প্রথম দেখা। হাওয়ায় কত খবরই ভেসে আসে, সেরকম আমার কানেও এসেছিল। এসব বাদ দাও। গোপাল, মন্ত্রী, দুজনেই ভাবনা চিন্তা করো কিভাবে 6000 মোহর জোগাড় হবে। পাকা ধানে মই পড়লো, এখন আবার এত বড় বোঝা। আমার কাছেও মহারাজ বেশি অর্থ নেই, সব মিলিয়ে মিশিয়ে ওই 150 থেকে 200 মোহর মতো আছে বাড়িতে। যদি বেশি থাকতো আমি আপনাকে নিশ্চয়ই সাহায্য করতাম মহারাজ। তাও করতেন কিনা সন্দেহ। তুমি চুপ করো। মন্ত্রীমশাই ওই লোকটাকে জানলো কি করে? এই লোকটাকে তো আগে দেখারই কথা না। না, ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। চলুন চলুন। বুঝলে গিন্নি, 1 সপ্তাহের মধ্যে মহারাজকে 6000 মোহর জোগাড় করতেই হবে, নইলে সিংহাসন ছাড়তে হবে। এখন কিন্তু আমাদের উচিত মহারাজের পাশে দাঁড়ানো। কিছু ভেবেছো কি? আপাতত আমার বিয়েতে পাওয়া আংটি বন্ধক রাখবো, আর তুমি যদি... হ্যাঁ, আমার যে দুটো গয়নাগাটি আছে ওগুলো বন্ধক রাখো, পরে আস্তে আস্তে ছাড়িয়ে নেবো খন। দেখি, বাকি সভাসদদেরকেও বলবো, যে যতটা পারে। তারপর ভগবানই ভরসা। আপনি এত চিন্তা করবেন না মহারাজ। চিন্তা না করে কি আর কোনো উপায় আছে? সিন্ধুকে যা আছে তা দিয়ে 3000 মোহর হয়ে যাবে, কিন্তু তারপর আর কি করব? এবার কি নিরুপায় হয়ে জায়গা জমি বিক্রি করতে হবে? কিছু একটা করতেই হবে। আপনি গোপালকে একবার বলে দেখুন, প্রত্যেকবার যখনই বিপদে পড়েছেন তখন গোপালই আপনাকে বাঁচিয়েছে। দেখি, আগামীকাল রাজসভা শুরু হওয়ার আগে গোপালের সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করব। এই যে শেখরা, কি করছো? এই তো, বলুন। শোনো, আমার গিন্নির জন্য একটা হীরের হার বানাতে হবে, ওই 1000 মোহরের মধ্যে। 1000 মোহরে তো হীরের নাক, কান, গলা, হাত, পা সব গয়না, এই সব গয়না হয়ে যাবে মন্ত্রীমশাই। তাহলে বানাও, এই নাও 1000 মোহর। ওরে বাবা, মন্ত্রীমশাই 1000 মোহর! এই মন্দার বাজারে এত মোহর কোথায় পেলেন? গতকালই তো বললেন আপনার কাছে 150 থেকে 200টা আছে। সে যেখান থেকেই পাই তাতে তোমার কি? না, আমার কিছু না। শেখরা, আমি কয়েকটা গয়না বন্ধক রাখবো। দেখি কি আছে। এই সব মিলিয়ে এতে আমি 15 মোহর দিতে পারবো। বেশ, তাই দাও। আমি ধীরে ধীরে শোধ করে গয়নাগুলো ছাড়িয়ে নেব। হ্যাঁ,
মন্ত্রীর ব্যবহারগুলো বেশ সন্দেহজনক লাগছে। দেখি গুপ্তচরকে কাজে লাগাতে হবে, মন্ত্রীর পিছনে ছায়ার মতো লেলিয়ে দিতে হবে। মহারাজ, আমি চেষ্টা করছি আপনার এই মোহর কিভাবে জোগাড় করা যায়, আপ্রাণ চেষ্টা করছি। দেখো আমি 3000 মোহর পারবো, কিন্তু তার বেশি হলে জায়গা জমি বেচতে হবে, হাতে যে বেশি দিন সময়ও নেই। আচ্ছা মহারাজ, দেখছি। তবে মন্ত্রীমশাই চাইলেই আপনাকে 1000 মোহর দিয়ে সাহায্য করতে পারতেন, কিন্তু উনি তা না দিয়ে ওনার গিন্নির গয়না বানাচ্ছেন, হীরের গয়না। কি মন্ত্রী তো কালকেই বলল ওর কাছে 150 থেকে 200 মোহর আছে মাত্র, 1000 মোহর কোথা থেকে পেল? সে উনিই জানেন, তবে তার খবর খুব তাড়াতাড়ি আশা করি পেয়ে যাব মহারাজ। কাজটা একদম ঠিক করলেন না মন্ত্রী মশাই। আপনার কথা শুনে আমরা সবার জমির পাকা ধানে মই দিলাম, কিন্তু আমরা একটা পয়সা পেলাম না। আপনি যে এই কাজ করার জন্যে খাম্বাজ রাজার কাছ থেকে ওই 1000 মোহর উপহার পেলেন, সেটা দিয়ে গিন্নির গয়না বানাতে দিলেন, কিন্তু আমাদের বেলায় লবডঙ্কা। আরে তোদেরকেও দেবো, একটু সবুর কর, আগে গিন্নির মাথাটা ঠান্ডা করি। না না, আমাদের এক্ষুনি চাই। আরে এক্ষুনি কি করে দেবো, আমার হাত খালি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই নে 2 মোহর ধর, 2 ভাই ভাগ করে নি, পরে আরো দেবো। এটা কিন্তু ঠিক না। এসব আলোচনা খোলামেলা জায়গায় করা উচিত না। উফ, পরে তোদের সাথে কথা বলবো, এখন যেতে দে, বাজার করব, তারপর আবার রাজসভা আছে। আচ্ছা, এই ব্যাপারটা মহারাজকে আর গোপাল দাদাকে জানাতে হবে। গোপাল দাদা, মহারাজ আসল খবর পেয়ে গেছি। কি খবর? আমি একটু আগে শুনলাম। কাজটা একদম ঠিক করলেন না মন্ত্রী মশাই। আপনার কথা শুনে আমরা সবার জমির পাকা ধানে মই দিলাম, কিন্তু আমরা একটা পয়সা পেলাম না। আরে তোদেরকেও দেবো, একটু সবুর কর। মন্ত্রী, আমি না তোমাকে বেরেই ফেলবো। মহারাজ, মন্ত্রী মশাই এখানে গৌণ, উনি অর্থের লোভে এসব করেছেন, আর ওনাকে দিয়ে করিয়েছেন খাম্বাজ রাজ। হ্যাঁ, যাতে এবারে বিজয়ী হতে পারেন। তাই আপনি এই খবর 5 কান করবেন না মহারাজ। আমি খাম্বাজ রাজ আর ওই কেশকান্তর কাছ থেকে ক্ষতিপূরণ ঠিক আদায় করে আনব। কিন্তু কিভাবে? শুনুন তাহলে। দারুণ বুদ্ধি। তাহলে এখন আসি মহারাজ, কাউকে কিচ্ছু বলার দরকার নেই। আপনি শুধু আগামীকাল সন্ধেবেলা খাম্বাজ রাজের দরবারে চলে আসুন, পারলে নবাব বাহাদুরকেও সঙ্গে করে নিয়ে আসুন। হ্যাঁ। প্রণাম খাম্বাজ রাজ। কে আপনি? আমি হতাশ রঞ্জন, পশ্চিমে থাকি। কি চাই বলুন? কিছু চাই না, তবে একটা কথা শুনলাম তাই বলতে এলাম। কি কথা? আমি শুনলাম মহারাজ আপনার মাথার চুলগুলো সব নকল। আমার এত সুন্দর চুল সব নকল? ফাজলামো হচ্ছে। আমি যদি প্রমাণ করে দিই আপনার চুল নকল, তাহলে কি? তাহলে আপনি আমাকে 100 মোহর দেবেন, আর প্রমাণ না করতে পারলে আমি আপনাকে 100 মোহর দেব। বেশ, দেখো, এক্ষুনি দেখো, আমারই তো 100 মোহর লাভ হবে। এখন না, আজ সন্ধেবেলায়। বেশ বেশ, তখনই এসো। এবারে জমিদার কেশকান্তর বাড়ি যেতে হবে। জমিদার মশাই বাড়ি আছেন? কে মশাই আপনি? আমি হতাশ রঞ্জন, পশ্চিমে থাকি। আমি বিশাল ক্ষমতাশালী লোক। কিসের ক্ষমতা? আমি রাজরাজাদের মারধর করি, চুল ধরে টানি, শাস্তি দিই। এসব কি উল্টোপাল্টা বলছেন? খাম্বাজ রাজ আপনার বন্ধু না? হ্যাঁ, প্রিয় বন্ধু। ওনাকেও আমি আপনার সামনে চুল ধরে টানবো, কিন্তু উনি কিচ্ছু করতে পারবেন না। উনি আপনাকে শুলে চড়াবেন। কিছুই করতে
করতে পারবেন না। বললাম না, আমি বিশাল ক্ষমতাশালী লোক। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে বাজি ধরুন, 10,000 মোহরের বাজি। 10,000 মোহরের বাজি? হ্যাঁ, আজ আমি খাম্বাজ রাজের রাজবাড়ি যাব, আর আমার শক্তি প্রদর্শন করব। ওনার চুল ধরে টানা হেঁচড়া করব, ওনাকে আহত করব, কিন্তু উনি আমাকে কিছুই করতে পারবেন না। বেশ রাজি, বাজি 10,100 মোহর দিতে পারবেন তো? হ্যাঁ, আমি বাজি হারলে আপনাকে দেব 10,100 মোহর। দরকার হলে ওই কাগজে কলমে লিখিত পরিত করে নিন। বেশ, তাহলে তাই হোক। কিন্তু হ্যাঁ, একটা কথা, আমি শক্তি প্রদর্শন করার আগে থেকে প্রক্রিয়া চলাকালীন সময় পর্যন্ত আপনি খাম্বাজ রাজ্যের সাথে কোনো কথা বলতে পারবেন না। বেশ বেশ। তাহলে শুরু করি। শুরু করো। এবার আমি প্রমাণ করেই ছাড়বো। লাগছে লাগছে বাবারে, লাগছে লাগছে। এ তো সত্যি সত্যি চুল ধরে টানছে। লাগছে লাগছে বাবারে। ওরে বাবা রে বাবা, কি শক্ত! এ কি, খাম্বাজরাজ কিছুই তো বলছেন না? তাহলে কি আমি হেরে গেলাম? না না খাম্বাজ রাজ, আমার ধারণা ভুল, যা শুনেছি তাও ভুল। এবার বিশ্বাস হলো তো? দাও দাও, এবারে 100 মোহর দাও। দিন কেশকান্ত মশাই, আমাকে 10,100 মোহর দিন। এ কি, ও তোমাকে 10,100 মোহর কেন দেবে? ওনার সাথেও তো বাজি ধরেছিলাম। কি বাজি? আপনার এখান থেকে বেরিয়ে এবারে দিন তো দেখি, সব কাগজ কলমে লেখা আছে। এই নাও। হায় 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 হায়। সাবাস গোপাল, সাবাস, তুমি আমার মুখ রক্ষা করেছো। গোপাল, কৃষ্ণচন্দ্র, নবাব বাহাদুর, আপনারা? হ্যাঁ, আমি গোপাল। এটা ছাড়া আর কোনো উপায় ছিল না খাম্বাজ রাজ। আপনি আমাদের মন্ত্রীর মাথা খেয়ে যে জঘন্য কাজটা করিয়েছেন, সেটা তো আর প্রমাণ করতে পারতাম না। তাই ছলে বলে কৌশলে আপনার প্রিয় বন্ধুর কাছ থেকে আদায় করে নিলাম। হ্যাঁ নয়, হ্যাঁ। এই নিন মহারাজ। এতে কত মোহর আছে? 10,100 মোহর। এর থেকে 100 খাম্বাজ রাজকে দিন, 6,000 নবাব বাহাদুরকে, আর বাকিটা আপনার কাছে রাখুন। এত ধান নষ্ট হলো। কৃষ্ণচন্দ্র আমাকে সবটা বলেছে, আর ওর মন্ত্রীকেও নিয়ে এসেছি। ধোলাই খেয়েই সব বলে দিয়েছে। এই, কে আছো? কৃষ্ণনগরে মন্ত্রীকে নিয়ে এসো। মার খেয়ে আমি সব বলে দিয়েছি খাম্বাজ রাজ। উদ্ধার করে তো জাহাপানা, আমাকে ক্ষমা করে দিন। এর কোনো ক্ষমা নেই, তোমাকে আমি কারাগারে বন্দি করব। হায় হায় হায়, সামান্য টাকার লোভ করতে গিয়ে পুরো মাঠে মারা গেলাম। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। আরে বাবা, কি বিশ্রী রান্না হয়েছে! তরকারিতে কি কোনো জিরে বাটা, আদা বাটা কিছুই দেয়নি নাকি? কই গো রাধুনী ঠাকুর, কোথায় গেলে? এদিকে এসো। বলুন রানীমা। বলছি, তুমি তো রাজবাড়িতে দীর্ঘদিন ধরেই রান্না করছো, কিন্তু ইদানি তোমার রান্না এত বেস্বাদ লাগছে কেন? সে তো আমি বলতে পারবো না, আমি তো আগের মতনই রান্না করি।
ছোট মুখে বড় কথা বলছি, আমি কিছু বলতে চাই রানীমা। এই তুই আবার পাকামো করতে এসছিস কেন রে? তোকে কি রানীমা ডেকেছেন নাকি? আহ, কি বলতে চাইছে শুনেই দেখি না, বলো। রানীমা, এখন আর রাঁধুনি ঠাকুর আগের মতো যত্ন নিয়ে রান্না করেন না। রান্নাঘরে পড়ে পড়ে ঘুমোয় আর তাড়াহুড়ো করে কোনো রকমে রান্না করে দেন। একদম বাজে কথা বলবি না। বাজে কথা না রানীমা, শিলনোড়ায় বাটতে ওনার কষ্ট হবে বলে আজকাল রাঁধুনি ঠাকুর শুধু জিরে ফোড়ন দিয়ে রান্না করেন। এত বেতন দিয়ে তোমাকে রাখা হয় কি এই ফাঁকিবাজির জন্যে? কি মানে ভুল হয়ে গেছে। এর যদি এই ভুল করার ইচ্ছে হয় তাহলে তল্পি তল্পা গুটিয়ে বাড়ি গিয়ে ভুল করো, মনে থাকবে? মনে থাকবে মহারাজ। কি হচ্ছে বলো তো রানী? সকালে বাগানে পায়চারি করছিলাম, দেখি মালি একটা গাছেও জল দেয়নি। এই গরমে জল না পেলে যে গাছপালাগুলো মরে যাবে। সবাইকে এবার মনে হচ্ছে বলে বলে কাজ করাতে হবে। কি গো, কদিন ধরে তো তুমি শুধু খাচ্ছ আর ঘুমোচ্ছ। বাজার দোকান কিছুই নেই গো, রাজসভাতেও যাও না। কি যে করি। কি গো দিদা, দাদু আজও ঘুমোচ্ছে? কি বলবো বলতো? আমরা কিছু একটা ব্যবস্থা করছি, দাঁড়াও। এই, কে 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 কে? ওটা দাদু, আর কত ঘুমে? উড়েমির একটা সীমা থাকে। ওঠো বলছি, ওঠো, ওঠো না। আমি বুঝতে পারছি বাড়ির কাজ, বাজার দোকান এসব না করার জন্য তুমি পড়ে পড়ে ঘুমোচ্ছ। দাদু কাজে ফাঁকি দিচ্ছে দিদা। দে পুটি, আরে সরসরি দে দে। মহারাজের শরীর খারাপ না মন খারাপ? মহারাজ এরকম চুপ করে ঘুম মেরে থাকলে তো রাজপাট সব উঠে যাবে। কিছুই বুঝতে পারছি না। মহারাজ আছেন চুপটি করে, নেই যে মুখে শব্দ। ফাঁকি দিলে এবার তাকে করব আমি জব্দ। অনেক শুয়েছি, আর নয়। মহারাজ, কে ফাঁকি দিচ্ছে? আমি তো ফাঁকি দিই না। পণ্ডিত, তুমি দিচ্ছ নাকি ফাঁকি? না না, বৈদ্য। আমি ফাঁকি দিলে সবাই ওই রোগে ভুগে মরে যাবে। আমি তো রোজ সময়ই রাজসভায় আসি, তাহলে আমি বলছি আসল কারণ। রাজবাড়ির রাঁধুনি ফাঁকি দিচ্ছে, আর 3 দিন ধরে রাজসভায় গোপাল বেপাত্তা। হ্যাঁ, এই গোপাল বেটাই আসল ফাঁকিবাজ। ওকে বরখাস্ত করে দিন। গোপালকে যদি বরখাস্ত করা হয় তাহলে বিপদে আপদে মহারাজের পাশে দাঁড়াবে কে? অসময় মহারাজ বুদ্ধি পাবেন কার কাছে? এই সুযোগ, এই সময় গোপালকে মহারাজের চক্ষুশূল করতে হবে, তাহলে আমি একেবারে জেঁকে বসতে পারবো। মহারাজ, গোপাল ঠিক কতটা ফাঁকিবাজ হয়ে উঠেছে তার কোনো ইয়ত্তা নেই। হ্যাঁ বলুন তো। বেটা গোপাল কোনোদিন সঠিক সময়ে রাজসভায় আসে না, কোনো দিন তো আসেই না, যেমন আজকেও আসেনি। আর না এলে মহারাজকেও কারণটা জানায় না। আপনাকে সম্মান করা তো দূরের কথা, কোনো ভ্রুক্ষেপই করে না। এটা কিছুটা হলেও মন্ত্রী মশাই ঠিক কথা বলছেন। হ্যাঁ, এ তো একদম সঠিক কথা। ঠিক বলেছ। প্রহরী, প্রহরী, বলুন মহারাজ। তুমি আরেকজনকে সাথে নিয়ে এক্ষুনি গোপালকে তুলে নিয়ে এসো। আচ্ছা মহারাজ। বলি, তুমি আজকেও রাজসভায় কামাই করবে? অর্ধেক দিন কামাই করলে বেতন কাটা যাবে গো। গিন্নিমা, গোপালকে মহারাজ ডাকলেন। ওই দেখো, রাজবাড়ি থেকে প্রহরীও ডাকতে এসেছে। ওহ, মহারাজের আদেশ না শুনলে তোমাকে তুলে নিয়ে যেতে বাধ্য হব। আরে দাঁড়িয়ে দেখছিস কি? তুলে নিয়ে চল। ঠিক বলেছিস, তুই হাত ধর আর আমি পা ধরি। এই, কে কে? আমরা এসব কি গোপাল? তুমি বাড়িতে আছো, ঘুমোচ্ছ, অথচ রাজসভায় আসছো না।
কি ব্যাপার? আগে মহারাজ, মস্তিষ্ককে বিশ্রাম দিয়ে বুদ্ধি বাড়াচ্ছিলাম। অনেক ব্যবহার হয়েছে তো, তাই একটু বিশ্রাম দরকার আর কি। আমার পুরো রাজসভাটাই ফাঁকিবাজ। আমি সবাইকেই বিদায় করব, আর গোপালকেও। এই সেরেছে, আমি ফাঁকিবাজ নই মহারাজ। আমি খোঁজ নিয়ে দেখেছি সবাই কম বেশি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে। মহারাজ, আমি তো নদীর পাড়ে বসে শীতল হাওয়া গায়ে লাগাই, তবেই তো ঢেউয়ের মতো আমার ছন্দ আসে। কেউ ফাঁকিবাজ না মহারাজ, আসল ফাঁকিবাজ গোপাল। মহারাজ, আমি যদি দরকারে আপনাকে বুদ্ধি দিয়ে, ফাঁকা সময়ে বিশ্রাম দিয়ে ফাঁকিবাজ হই, তাহলে মন্ত্রী মহা ফাঁকিবাজ। কারণ মন্ত্রীর কাজ রাজাকে বুদ্ধি দেওয়া, তা তিনি করেন না বলেই আমাকে দরকার পড়ে। আমি তো ভাঁড়, আমি শুধু হাসাবো, এটাই আমার কাজ। তাতে কি, সেনাপতিও তো সেনাপ্রধান, ও কি যুদ্ধ করে? রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় আছে, তাহলে যুদ্ধ করে হবেটা কি? হ্যাঁ, অকারণে পায়ে পা দিয়ে যুদ্ধ বাঁধাবো নাকি? হ্যাঁ, যত সব। যখন তখন বিপদ আসতে পারে, তাই যুদ্ধের জন্য সব সময় সামরিক শক্তিকে প্রস্তুত থাকা দরকার। হ্যাঁ, এটা গোপাল ঠিক বলেছে। সেনাপতিকে তো কোনোদিন সেসব নিয়ে মহড়াও করতে দেখি না। তাহলে দাঁড়ালো 3 জন ফাঁকিবাজ। মূল অভিযুক্ত গোপাল দিন রাত কামাই করে, মন্ত্রী মহারাজকে বুদ্ধি দেয় না, আর সেনাপতি যুদ্ধের প্রস্তুতি নেয় না। এই 3 জনকে আমি বিদায় করব। এই সেরেছে, এ তো দেখছি বিনা মেঘে বজ্রপাত। না, তবে তোমরা যে ফাঁকিবাজ নও সেটা প্রমাণ করার জন্য 12 ঘন্টা সময় দেব। আমাদের কি করতে হবে? তোমাদের 3 জনকে 3টে খালি বস্তা দেব। প্রত্যেকে ওই খালি বস্তা নিয়ে জঙ্গলে যাবে, আর এই 12 ঘন্টার মধ্যে জঙ্গল থেকে বস্তা ভরে আনবে। একটা বস্তা ভরার জন্য 12 ঘন্টা সময়? এ তো খুবই সহজ কাজ। সহজ কঠিন জানি না, যে ফাঁকি দিয়ে ফাঁকা বস্তা জমা দেবে বা কিছুটা ভর্তি কিছুটা খালি আনবে, সে সাজা পাবে। আচ্ছা মহারাজ, আমি বস্তায় কি নিয়ে আসবো সেটা কি আপনি দেখবেন? তা দেখবো না, কিন্তু বস্তা ভরে আনতে হবে। আর যা বস্তায় ভরে আনবে তাই নিয়ে সবাই বাড়ি ফিরে যেতে পারবে। তার মানে বস্তাতে যা থাকবে সব বস্তার মালিকই পাবে। একদম তাই। বুঝে গেছি, ভিতরে কোনো গভীর পরিকল্পনা আছে। প্রহরী, প্রহরী, তুমি এই 3 জনকে 3টে বস্তা দিয়ে দাও। যথা আজ্ঞা মহারাজ। আর বাকি সভাসদেরা আজকে রাজসভাতেই থাকুক। ওরা 3 জন আসবে, ওদের বিচার হবে, তারপর ফিরবে। আমাদের খাওয়া দাওয়া তাহলে রাজবাড়ির তরফ থেকেই দেয়া হবে মহারাজ? হ্যাঁ। জঙ্গলে তো যাচ্ছি, কি নেব? গোপাল, আমি বলি কি, তুমি বরং আমার বস্তায় ঢুকে যাও, আমি তোমাকেই নিয়ে ফিরে যাই, লেটা চুকে যাবে। আপনি যদি একা আমাকে বস্তায় ভরে নিয়ে যেতে পারেন তো চলুন। একা? এই সেরেছে। দাঁড়ান, আমি আপনার কাঁধে চড়ে দেখি আপনি আমাকে বইতে পারবেন কি পারবেন না। না না, মুখ ফসকে বলে ফেলেছি, মাথা খারাপ নাকি? তাহলে নিজের মতন থাকুন। এমন কি বা আছে এই জঙ্গলে? আমার কাজে লাগার মতন তো কিছুই দেখতে পাচ্ছি না। ওই তো ওই দিকটা একটু ছায়া আছে বেশ, ওই গাছের নিচে গিয়ে বিশ্রাম নি। সেনাপতি, অত চিন্তা ভাবনা করার কিছুই নেই। মহারাজ তো আর দেখবেন না আমরা বস্তায় কি ভরে নিয়ে যাব। 12 ঘন্টা অনেক সময়। এখন বিশ্রাম নাও। আপনার ইঁদুরের পেট, আপনি বিশ্রাম নিন। দেখি জঙ্গলে থেকে কিছু ফল পেড়ে আগে খাই, তারপর না হয় ওই বস্তাটা ওই ফলমূলের খোসা আর মাটিতে পড়ে থাকা পাতা দিয়ে ভরিয়ে মহারাজের কাছে নিয়ে যাব। হ্যাঁ, বস্তা যখন বাড়ি নিয়েই যেতে পারবো, তাহলে বনের সব থেকে ভালো ভালো ফলগুলো আগে ভরে নি। গিন্নিকে এবার বলবো, বাজার আনি না তো কি হয়েছে, দেখো কত ফল এনেছি। যাই, এর থেকে কিছু মহারাজকে ভেট দেব, মহারাজ বেশ খুশি হবেন। উফ, এই এত বড় জ্বালার মতো পেটখানা নিয়ে এই তেল্লাই গাছে উঠবো কি করে? দূর দূর, আশেপাশে ঢিল পাথরও দেখতে পাচ্ছি না। এই বুড়ো বয়সে হাড়গোড় ভাঙলে সে এক খারাপ ব্যাপার হবে। আরে, দূরে ওদিক থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে।
তার মানে এই বনে কেউ এসেছে। ভাই মদন, এই গাছটা ঝড়ে ভেঙে অনেক দিন পড়েছিল, এটা তো নেবই। তুই ওদিকে দেখ, কত মোটা একটা সেগুন গাছ রে। ওই গাছটা নিয়ে গেলে আমরা 1 বছর বসে খেতে পারবো। তাহলে আর দেরি কেন, হাত লাগা। আরে আরে আরে, করো কি এগুলো সব আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্রের পছন্দের গাছ। ভুলেও এই গাছ কেটে নিয়ে যাওয়ার ভাবনা চিন্তা করো না। আর ওই সেগুন গাছটা তো মহারাজের সবচেয়ে প্রিয়। আরে মহারাজ কি করে জানবে শুনি? এই বনে তো তিনি ভুল করেও আসেন না। এই যে আমি আসি, আমি মহারাজের দূত। তোমরা যদি ভুল করে ওই সেগুন গাছে হাত দাও তাহলে কিন্তু তোমাদের গর্দান যাবে। এই সেরেছে, কিন্তু আমরা তো কাঠুরিয়া, কাঠ ছাড়া পেট চালাবো কি করে? সে তোমাদের ব্যবস্থা তোমরা করো, অন্য অনেক কাজ আছে। এই সামনের গাছটা মরে পড়ে আছে, এটার কাঠ আমরা নিয়ে যেতে পারবো তো? তা পারবে, এতে অত চিন্তার ব্যাপার নেই। গোপাল আছে যখন, তখন এই রাজ্যের কেউ মুশকিলে থাকবেই না। শুধু তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ? এই নাও বস্তা। আমার জন্য এই জঙ্গল থেকে টাটকা বিভিন্ন ফল পেড়ে এই বস্তা ভরে দাও, তাহলে মহারাজকে আর তোমাদের কথা বলবো না, বুঝলে? আর তোমাদের যাতে রাজবাড়িতে কোনো কাজ হয় সেই নিয়ে মহারাজের কাছে সুপারিশও করব, কেমন? বেশ বেশ, তুমি তাহলে এখন এখানে বিশ্রাম করো, আমরা তোমার বস্তা ভরে ফল নিয়ে আসছি। ঠিক আছে, আমি তোমাদের কুঠার পাহারা দিচ্ছি, তোমরা ভালো তরতাজা ফল বস্তায় ভরে নিয়ে এসো। ব্যাস ব্যাস ব্যাস, আমার বস্তায় পাতা ভরা হয়ে গেল, এবার যেতে হবে। আমারও বস্তা ভরা হয়ে গেছে মন্ত্রী মশাই। হ্যাঁ, কটা ফল খেলাম আর কটা ভরে নিলাম, আর বাকি জঙ্গলের পাতা ভরে ফেলেছি। হ্যাঁ, আবার কি কি ভরেছি আর কি ভরিনি সেসব তো মহারাজ আর দেখতে যাবেন না। তাহলে আর দেরি কেন, চলুন হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাই। গোপালকে তো দেখতে পাচ্ছি না। ও বেটা যা কুঁড়ে, হয়তো এখানে এসেও ঘুমিয়ে পড়েছে। আবার কালকে সকালবেলা উঠবে। এই যে ভাই, এই যে হ্যাঁ, কে কে? আমরা। ও বলো, বস্তা ভরে এনেছো? হ্যাঁ, ভরে এনেছি। তাহলে চলো রাজসভায় যাই, তোমাদের একেবারে মহারাজের সাথে পরিচয়ও করিয়ে দেবো, আর কাজের ব্যাপারেও বলবো। চলুন। চলো চলো চলো। দেখা যাক মন্ত্রী সেনাপতি গোপাল কখন বস্তা ভরে আনে। এই তো চলে এসেছি, বিশ্রাম নিলাম, বস্তাও ভরে ফেললাম। এই দেখুন মহারাজ, আমিও বস্তা ভরে এনেছি। বাহ, তোমাদের বস্তা দেখে তো মনে হচ্ছে খুব হালকা। হ্যাঁ, আপনি যখন আমাদের বস্তা ভরে কি এনেছি সেটা দেখবেন না, তখন অত খাটাখাটনি করে কি লাভ মহারাজ? কিন্তু গোপালের এখনো অবধি দেখা নেই, ও কি সোনা গয়না ভরে আনছে? গোপাল যা কুঁড়ে আর ঘুমকাতুরে, হয়তো জঙ্গলেও ঘুমিয়েই পড়েছে। মহারাজ, আপনি একটা কাজ করুন, আমাকে আর মন্ত্রী মশাইকে যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করে দিন, ব্যাস। এত তাড়া কিসের? বাবা 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 বাবা, তোমরা তিনজনেই বস্তা ভরে এনেছো, আমি খুব খুশি। আমার কথা শুনে কাজ করেছো, তোমরা তিনজনেই বিজয়ী। এবার বাড়ি যাও যাও। গোপাল কি করে বিজয়ী হয় মহারাজ? এই বস্তা ভরে নিয়ে আসাতেও তো ওর ফাঁকিবাজি ধরা পড়ছে। কিসের ফাঁকিবাজি? এই যে দুটো লোক তোমার হয়ে বস্তা বয়ে আনলো, সে তো মহারাজ সহ আমরা সবাই দেখতেই পেলাম। তা তো ঠিক, গোপাল নিজে হাতে বস্তা ভরে আনেনি। মহারাজ বস্তা ভরে আনতে বলেছেন, আমি এনেছি, এখানেই কথা শেষ। আমি কাকে দিয়ে বস্তা ভরালাম, কে আমাকে সাহায্য করলো, সেসব তো কোনো শর্ত আরোপ করা ছিল না। কিন্তু পরীক্ষাটা তো কে ফাঁকিবাজ সেটা প্রমাণ করার পরীক্ষা। এখানে তো তুমি ফাঁকি দিলে গোপাল। এটাও ঠিক কথা, তাহলে গোপালের শাস্তি পাওয়া উচিত। মহারাজ, আপনার শর্ত ছিল সেই ফাঁকিবাজ বলে প্রমাণিত হবে যে বস্তা খালি আনবে।
এইখানে আপনি একটা ছোট্ট ভুল করেছেন মহারাজ। বস্তায় কি আছে সেটা দেখবেন না, আগেই বলে দিয়েছেন। তা তো বলেছি। আপনি নিশ্চয় জানেন পাঠশালায় কিছু ছাত্রছাত্রী থাকে যারা পড়ার বইয়ে মুখ গুজে বসে থাকলেও পড়ায় তাদের মন থাকে না, মাথাতেও পড়া ঢোকে না, তাই সেই পড়া তাদের কোনো কাজে লাগে না। কি পণ্ডিত মশাই, এদেরকেই তো বলে ফাঁকিবাজ। বিলক্ষণ, এরাই ফাঁকিবাজ। ধন্যবাদ। তেমনি আমি যদি বলি সেনাপতি আর মন্ত্রী মশাই ওই ফাঁকিবাজদের মতনই ফাঁকি দিয়ে বস্তা ভরেছে, তাই ওদের বস্তা এত হালকা। সে তো আমি বুঝতেই পারছি। কিন্তু আমার বস্তায় যা জিনিস ভরে এনেছি তা একার পক্ষে সংগ্রহ করা মুশকিল ছিল, তাই আমি দুজনের সহযোগিতা নিয়েছি। মহারাজ, আপনি কি বস্তা খুলে দেখবেন নাকি? না না, আমি খুলে দেখলে আমার কথার খেলাপ হবে। এবার তো দেখছি আবার তিনজনের পরীক্ষা নিতে হবে। হ্যাঁ, নইলে প্রকৃত ফাঁকিবাজ কে সেটা প্রমাণ হবে না। কিন্তু ফাঁকিবাজ ধরার উপায় কি? মহারাজ, আমরা বরং আমাদের বস্তা নিয়ে বাড়ি না গিয়ে একদিন কারাগারেই থাকি, আর তাতেই প্রমাণ হবে এই বস্তায় সত্যি কি আছে যা আমাদের নিজেদের কাজে লাগবে। এটা ভালো বুদ্ধি। মহারাজ তখনই কারাগার থেকে আমাদের মুক্ত করবেন যখন আমরা আর থাকতে না পেরে ডাক দেব, আর যে আগে বেরোতে চাইবে সে সব থেকে বড় ফাঁকিবাজ, মানে যে আগু পিছু না ভেবে কাজ করে। বেশ, তাহলে তাই হোক। মহারাজ, কারাগারে শুধু জল ছাড়া আর কিচ্ছু দেওয়া হবে না, কারণ বস্তায় তো আর জল থাকতে পারে না। না না, তা কি করে হয়? শুধু জল? হ্যাঁ, আমি তো লোককে দিয়ে বস্তা ভরিয়েছি। আপনারা নিজে কি এমন কাজের জিনিস ভরেছেন সেটাই প্রমাণ হবে। বেশ, তাহলে তোমরা কারাগারে যাও। প্রহরী, ব্যবস্থা করো। আর এই দুজন কাঠুরিয়া বেশ কর্মঠ মহারাজ, যদি কোনো রাজবাড়ির কাজ থাকে এদের দিয়ে করাতে পারেন। আমার বাগানের মালিটা খুব ফাঁকি দিচ্ছে, তাহলে ওদের সাথে কথা বলে নিচ্ছি। যাও যাও, তোমরা কারাগারে যাও। ওরে বাবা রে, কি খিদে খিদে পাচ্ছে রে। দেখি বস্তায় কি আছে দেখি। একটা পচা ফল, দেখি দেখি একটু ভালো আছে। এটা একটু ভালো আছে। হ্যাঁ, এটাই খাই। হ্যাঁ, এটাই খাই। আমি তো শুধু পাতা ভরেছি, কি সেরেছি? আমাকে কি জল খেয়েই কাটাতে হবে? এবার আমি দেখি। আহা, টাটকা ফল আর জল। আমার কাছে যা ফল আছে এগুলো খেয়ে আরাম করে 5-6 দিন কেটে যাবে। ও গোপাল, আমাকেও কটা ফল দাও না গো। ও গোপাল, আপনি এখান থেকে উঠুন, অন্য বাগানে ফুল হয়ে ফুটুন। ফল খাবেন? এখন কর্মফল ভোগ করুন। ওরে বাবা, জল খেয়ে আর কতক্ষণ কাটাবো? উফ, পেটটা চুই চুই করছে, কি খিদে পেয়েছে না। আমি আমি বাড়ি যাব। আপনি বাড়ি যাবেন? তাহলে বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। বেটা গোপাল কায়দা করে এমন শর্ত দিতে বললো, পুরো ফেঁসে গেলাম। আমারও তো খাওয়ার মতন তেমন কিছু নেই, আমিও এখানে থাকবো না। আমি এখানেই আছি, ফল খাবো, জল খাবো, আর প্রকৃতির ডাক এলে একটু বাইরে যাব। কি তোমরা কারাগারে এক রাতের বেশি তো থাকতেই পারলে না? কি আর করব বলুন মহারাজ, আমরা তো আর গোপালের মতন বস্তা ভরে টাটকা ফল নিয়ে আসিনি। বেটা গোপাল আমাদের দেখিয়ে দেখিয়ে ফল খাচ্ছিল, অতি আমাদের খিদে আরো বেড়ে যাচ্ছিল। তাহলে এরা দুজনে তো হার মেনে নিল। গোপাল কি করছে? গোপাল খাচ্ছে আর ঘুমোচ্ছে। ওকেও নিয়ে এসো। আচ্ছা মহারাজ। একই মহারাজ, আমার তো এখনো বাইরে আসার ইচ্ছে হয়নি। কি আর করা যাবে, ওরা হার মেনে নিয়েছে,
তার মানে তুমি জয়ী হয়ে গেলে গোপাল। আমার বস্তায় ভরে অনেক ফল এনেছিলাম, এখনো অনেক আছে। আপনি তাহলে বাকি ফলগুলো নিয়ে নিন। তাহলে তো এটাই প্রমাণ হলো গোপাল কাজের সময় ফাঁকিবাজি দেয় না, শুধু বুদ্ধি বাড়ানোর জন্য একটু বেশি ঘুমোয়। এই নাও গোপাল, তোমার উপহার। মহারাজ, আমি সময়ের কাজ সময়ে করি আর বাকি সময় একটু ঘুমাই। আমার এখন ঘুম দরকার মহারাজ, কাল থেকে অনেক ধকল গেল যে। বেশ, তোমাকে ঘুমানোর জন্য 1 সপ্তাহ ছুটি দেওয়া হলো। ধন্যবাদ মহারাজ। কি সেনাপতি আর মন্ত্রী মশাই, এবার বুঝলেন তো ফাঁকি দিলেই ফাঁকে পড়তে হয়, তাই কাজ করলে ভেবে চিন্তে করুন। চলি। খুব ঘুম পাচ্ছে। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা